রোজা প্রত্যুত্তরে কিছুই বলতে পারে না। রিধিকে নিয়েই ব্যস্ত থাকলো। কপালের ভেজা রুমালটা উল্টে দিল। লালচে গাল ছুতেই প্রবেশ করেন কাউসার সাহেব। বাইরে দাঁড়িয়ে থাকেন নাসির শিকদার সহ তার ভাইয়েরা। রোজা দ্রুত উঠে দাঁড়াতে চাইলে রিধি গুঙিয়ে ওঠে। কাউসার সাহেব বাদ সাধেন তাতে। রোজা সালাম জানালো, বসে থাকলো অগত্যা। কাউসার সাহেব অন্য পাশ দিয়ে গিয়ে বসলেন রিধির কাছে। প্রথমে হাতের পিঠ দিয়ে রিধির কপালে ছুঁয়ে দেখলেন, তারপর মেডিকেল ব্যাগ থেকে বের করলেন থার্মোমিটার। ওটাকে রোজার হাতে দিয়ে বললেন, রিধি আরাম পিঠে রাখতে। রোজা রাখে। কয়েক সেকেন্ড পরে থার্মোমিটার বের করে দিলে কাউসার সাহেব দেখে বলেন। তিনি ব্যাগ থেকে স্টেথোস্কোপ বের করে ধীরে ধীরে রিধির বুকে আর পিঠে শুনলেন। ভদ্রলোক যতক্ষণ দেখছিলেন, রোজা সতর্ক চোখে চেয়েই থাকলো। বলল, হ্যাঁ, অনেকটা সময় ভেজা হয়েছে। কাউসার আহমেদ সামান্য হাসেনি। বলেন আর চোখে চেয়ে, ঘুটঘুটে অন্ধকার সবটা। ঝমঝমিয়ে নামছে বিরামহীন বৃষ্টি। তাণ্ডব তোলা বাতাসে দুলছে বড় বড় গাছের মোটা ডালপালাগুলো। বজ্রপাতের শব্দে কাঁপছে গোটা গ্রাম। কাদা মাটিতে ভেজা ইটের রাস্তা পিষে ছোট গাড়িগুলোর যেন কোনো গন্তব্য নেই। গণহারে এতগুলো গাড়ি এলোমেলো ছোটখাটো, যেই গলির রাস্তা চষে ছোটে ওইখানের ভূমি পর্যন্ত থরথর করে কেঁপে উঠছে। গাড়ির উচ্চ শব্দ বৃষ্টির ভারী শব্দকেও হার মানাচ্ছে। ড্রাইভিংয়ে এলেন বসেছেন। ওর ড্রাইভিংয়ের হাত ভালো। ফাঁকা রাস্তায় ও যেন সাগরে পাওয়ার বোট চালাচ্ছে। গাড়িগুলো সর্বোচ্চ গতিতে ছুটে এসে পৌঁছেছে গ্রামের শেষ মাথার এই মেন রোডে। তার বৃষ্টির সামনে রাস্তার মাথায় একগুচ্ছ গাড়ি তখনও ছুটছিল। সেই সব গাড়িগুলোকে ওভারটেক করেই সামনে চলে এলেন। সাথে তাদের বাকিগুলো গাড়িও থেমেছে। মুহূর্তের জায়গাটুকু আটকে ফেলল সারিবদ্ধভাবে। গাড়ি থামতেই সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার সিট থেকে আদিল বেরুলো। ঝমঝমিয়ে নামা বৃষ্টির ধারালো ফোঁটাগুলো অবিরাম পড়তে থাকলো তার উদম শরীরের ওপরে। পরনে সেই ঢোলা ফর্মাল প্যান্ট মাত্র, পায়ে জুতো নেই। সামনে এক দৃষ্টিতে চেয়ে থেকে হাত দুটো ভরল প্যান্টের পকেটে। তার ডানে বামে হিমালয়ের মতো দাঁড়িয়েছে শান্ত এলেন। ওদের হাতে বড় রিভলভার, পেছনে সারিবদ্ধভাবে বাকি বডিগার্ডস। এত এত মানুষ, অথচ নীরবতা বয়ে গেল কেমন। বৃষ্টির আওয়াজ ব্যতীত আর একটা শব্দও শোনা গেল না। বিপরীতে দাঁড়ানো গাড়িগুলোর মধ্যের গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে ধরেছে হাসান। ছাতাটা ধরে রেখেছে গাড়ির সিলিং ছুঁয়ে। একজোড়া পেন্সিল হিল পরিহিত পা এসে ছুলো ভেজা রাস্তা। কনুয়ের ওপর পর্যন্ত নগ্ন, ফর্সা গা জোড়া। রিনা বেরিয়ে এলো ঠিক, অথচ ওর চোখ জোড়ার দৃষ্টি গাড়িতে থাকা অবস্থাতেই একজনের ওপরে সেটে আছে। তৃষ্ণার্ত সেই দৃষ্টি যেন কয়েক বছর পর পানি পেয়েছে। চুল থেকে মুখ, মুখ থেকে বুক, পেট, পুরো আদিলকে কয়েকবার দেখে অবশেষে কদম বাড়ালো। এগোতে এগোতে বলার রিনার প্রত্যেকটা বাক্যে আকুতি মেশানো। তোকে লাস্ট কবে দেখেছি মনে করতে পারছি না। অথচ আদিল ওদিকে তাকালো না। বৃষ্টির আওয়াজ ভেদ করে শোনা গেল তার গম্ভীর নির্বিকার কণ্ঠ। বলেছিলাম আমার সামনে পড়তে না, আমি ধরলে কিন্তু ছাড়ি না। ছাড়তে বললো কে? রিনার কণ্ঠ স্বাভাবিক বেশ। আদিলের গম্ভীর কণ্ঠে বলা শব্দটুকু কেমন কৌতূহলময় শোনায়। তাই? পর মুহূর্তেই তার হাতের ইশারায় পেছন থেকে সমানে গুলি ছোড়া হয়। মুহূর্তে চোখের পলকে রিনার পেছনের প্রত্যেকটা বডিগার্ডকে গুলি করা হয়। 16 জনের লাশ পড়ে রাস্তা জুড়ে। রিনা টুস শব্দ করল না, তখনও চেয়ে আছে একই দৃষ্টিতে। কিছুক্ষণের জন্য থমকালো পা জোড়া, ফের কদম বাড়াতে থাকলো। ছাতা ধরা হাসানের হাতটা মৃদু কাঁপে, দৃষ্টি তখনও নোয়ানো। রিনা এসে দাঁড়ালো লম্বা চওড়া আদিলের সামনে। অত বড় হাইল হিল পরেই উচ্চতায় আদিলের বুক বরাবর। হাত বাড়াতে বাড়াতে কেমন করে বলল, একই রকম আছো, যেমনটা সবসময় থাকো আমার স্বপ্নে। একটু ঘুরবে নাকি? আমি পেছনে যাব।
তোমার ট্যাটুটা দেখি না অনেক বছর হয়ে যাচ্ছে। আই ইউজ টু লাভ দ্যাট। শান্তর মুখটা বেঁকে গেল, একদলা থুতু জমলো মুখে, অথচ ওপরে বেশ স্বাভাবিক থাকলো। আদিলের নড়চড় নেই, একটা শব্দও বলল না। রিনা ঘোরলো, হাত উঠিয়ে থামালো হাসানকে। অমন বডি ফিটিং ছোট ড্রেস পরা অবস্থায় ভিজতে ভিজতে দাঁড়ালো এসে আদিলের পেছনে, বলে গেল পিঠের দিকে তাকিয়ে, এত রাগ কার জন্য হচ্ছ? ওই মেয়ের জন্য? কি নাম যে? রোজা। রোজা, বেঁচে গেল এবারের মতো। ওকে মারতে চেয়েছি। পর মুহূর্তে রিনার চোখ মুখ শক্ত হয়, তাকায় ওর মৃত বডিগার্ডসদের দিকে, চিৎকার করে ওঠে, বেশ করেছি। সো হোয়াট? কি করবে আমায়? মারবে? গায়ে হাত তুলবে? I don't need to raise a hand. My signal is enough. Boom. হাসানের ফোন বাজলো তখনই। ফোন কানে ধরে যা শুনলো তাতে ওর চোখ মুখ নীল হয়ে এলো। দ্রুত রিনার কাছে বলল, ধানমন্ডি বসুন্ধরা ক্যাসিনো তো রেড পড়েছে। রিনার হাতের ফোন পড়ে যায়। ও অবিশ্বাস নিয়ে তাকালো আদিলের শক্তপোক্ত পিঠের দিকে, অথচ আদিল চেয়ে আছে শূন্যে। ডাকলো এ বেলায়। শান্ত, call him. শান্ত এগিয়ে এলো রিনার অসন্তুষ্ট নির্বাক দৃষ্টির সামনে কল লাগিয়ে লাউড স্পিকারে দিল। ফোনটা ধরলো আদিলের মুখের সামনে। ফোনের ওপাশে থেকে আসা পুরুষালী কণ্ঠ থেমে থেমে অপ্রস্তুত শোনালো, আদিল আদিল মির্জা। আদিল ঘুরে দাঁড়ালো, মুখোমুখি হলো। রিনার চোখে চেয়েই বলে গেল, Sharp brain, Mr. সওদাগর। কি কেমন আছো? সম্পর্ক আর নেই তো কি হয়েছে, আমরা তো একসময় বিজনেস পার্টনার ছিলাম, সেই সুবাদে। আদিল শুনল না ওসব, শ্রুতি মধুর প্যাঁচালো, বলে গেল নিজের মতন, বয়স হওয়ার সাথে সাথে আপনার বুদ্ধি জ্ঞানে চ্যাম্প পড়ে গেছে সওদাগর সাহেব। লাগার আগে দেখতে হয় না সামনে কে, তার পাল্টা আক্রমণ নেওয়ার অ্যাবিলিটি আছে তো। আলমগীর সওদাগরের উৎকণ্ঠ উচ্চ শোনালো এইবারে। শান্ত নেই। লিসেন আদিল, ইট ওয়াজ রিনা, জানো, কিন্তু মেয়েটা তোমার পাগল। শি লাভস ইউ, দ্যাটস ইট। আনুষ্ঠানিকভাবে বিয়ে না করলেও আপনারা তো ভালো করে জানেন আমি ম্যারিড ম্যান, মিস্টার সওদাগর। অবশ্যই অবশ্যই আদি। আদিল বলে গেল, আমার ওয়াইফ, শি ইজ মাই জান। আমার জানে এত বড় আঘাত করার পরেও আমি কিভাবে হাত গুটিয়ে সহ্য করি বলুন তো। ফোনের ওপর পাশে আলমগীর সওদাগরের গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। আদিল আদিল উইল টক, আমরা সামনাসামনি। আদিল সূচক শব্দ করলো, বলল, অল দ্য বেস্ট সওদাগর সাহেব, আশা করি সামলে উঠতে পারবেন। আলমগীর সওদাগর কিছু বলবেন তার আগেই দ্রুত গতিতে সামনে এসে দাঁড়ালো তার পার্সোনাল বডিগার্ডস। ওদের বলা এক একটা বাক্যে তার পায়ের মাটি সরতে থাকলো। 4টা ট্রাক ধরা পড়েছে বস, ফ্যাক্টরিতে আগুন লেগেছে, আমাদের বাংলোতে পুলিশের রেড পড়েছে। কোটি কোটি টাকার ড্রাগ অস্ত্র ওখানে। আলমগীর সওদাগরের বিকট চিৎকার কানে বাজার পূর্বেই শান্ত আলগোছে কল কেটে দিল। রিনার হাত কাঁপছে শরীর। ও পাগলের মতো আদিলের কাছে আসতে চাইলে শান্ত দ্রুত একটা পা বাড়িয়ে দিল। পায়ে লেগে মুখ থুবড়ে পড়তে নিলে ওকে ধরলো হাসান। রিনা চিৎকার করে যাচ্ছে, হাউ কুড ইউ? আদিল, আদিল, ইউ ক্যান ডু দিস টু মি। আদিল। ইতিমধ্যে আদিল গাড়িতে চড়ে বসেছে। দরজাটা লাগানো হলেও কাজ নামানো। রাতের আধারে চেয়েও কেমন গম্ভীর শোনালো, স্টে অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি মিসেস চৌধুরী, দিস উইল বি মাই লাস্ট ওয়ার্নিং। দ্বিতীয়বার এমন কিছু হলে সওদাগরের কোনো বংশের পৃথিবীতে থাকবে না। গাড়িটা ছুটে চলল। রাস্তায় হাঁটু ভেঙে বসে পড়ল রিনা। চোখ দিয়ে পানি নয় বরং আগুন ঝরল যেন। মুষ্টিবদ্ধ হাত দুটো সমানে ঘুষি বসালো রাস্তায়। বিড়বিড় করে গেল ও, হাউ ক্যান ইউ ডু দিস টু মি? বিলাসবহুল এই ক্যাসিনো শহরের বুকে এক কালো অধ্যায়, যা সম্পর্কে সাধারণত মানুষেরা ধারণা নেই, নামমাত্র শোনা। দেশের সব উচ্চবর্গীয় শ্রেণীর মানুষের যাতায়াত থাকে, কেউ আড়ালে আসে তো কেউ বুক ফুলিয়ে। প্রবেশের পথে গাড়ি আটকানো সিকিউরিটি ধার না ধরে যেই গাড়িগুলো শব্দ তুলে সোজা ঢুকলো, তাতে
হইচই পড়ে গেল পুরো সিকিউরিটি টিমের ওপর। অথচ আগন্তুকদের কেউ থামাতে পারে না, উল্টো তারা নিজেরাই বন্দী হয়। দরজাটা খোলা মাত্রই তীব্র গানের আওয়াজ কান ধরে গেল। ও লেইলা কি নজরে নশিলি, ও হার এক আদা হেল রঙিলি, আইসি সেক্সি চাল है तोबा, होनों से मालामाल है तोबा, उफ ये कमर लालच किली, क्या मैं थी कर देगी, ओ लैला तेरी लेगी, तू लिख के ले हे, ओ लैला तेरी लेगी, तू लिख के ले। স্টেজে তখন নাচ হচ্ছে। নিচ থেকে পুরুষরা মুখ হা করে মিলেমিশে হইচই করছে, হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে নারী দেহের উন্মুক্ত অংশ, দু হাতে টাকা বিলাচ্ছে কাগজের মতো। মিনি স্কার্ট পরিহিত এক সুন্দরী নারীকে নিজের কোলে নিয়ে যে নাচছে তাকে দেখে শান্তর ব্রুক দুলে ওঠে। আগ্রহী চোখে দেখে ওই উচ্ছ্বাস। লাল কালো কার্পেট পিষে আদিল প্রবেশ করতে অনেকের উল্লাস থেমে যায়। তার বডিগার্ডস ততক্ষণে সামনে সবাইকে সরিয়ে দিয়েছে, ফাঁকা করেছে আশপাশটা। লাল সোফায় আদিল পায়ের উপর পা তুলে বসলো। শান্ত গানের তালে একটু দুলে বলল, বস যাবো নাকি? এলেন নাক কুচকালো। জীবনের শেষ আনন্দটুকু গিলতে দে। স্টেজে নাচছিল অনেকগুলো নারী। একজন যার পরনে পাতলা স্কার্টের ফাঁকে ফাঁকে সবটাই দেখা যাচ্ছিল। পানারি আশ্চর্যজনকভাবে স্টেজ থেকে পাতলা দৃশ্যমান কোমর হেলিয়ে দুলিয়ে রহস্যময় ভঙ্গিতে আসছে এদিকেই। ঠিক এসে দাঁড়ালো আদিলের মুখের সামনেই। কোমর বেঁকিয়ে কাছে আসতে চাইলে আদিল অধৈর্য কণ্ঠ ভেসে এলো, এটাকে সরা। এটা সুন্দরী মেয়েটার চোখ দুটো বড় বড় হয়ে এলো। বোধহয় এমন আচরণ এই প্রথম পেয়েছে। বেচারি সহ্য করতে পারলো না, হতভম্ব হয়ে নড়ে চড়ে পিছিয়ে এলো কয়েক কদম। এলেন আর চোখে বসের মুখের দিকে চেয়ে ঠোঁটে ঠোঁট টিপল। বসের নারী বিষয়ক ধৈর্য শূন্যতে চলে গিয়েছে। অন্যদিকে মেয়েটাকে অবশ্য সরাতে হয়নি, ভয়ে নিজেই সরে গিয়েছে। অপরদিকে স্টেজে মেয়ে নিয়ে ফুর্তিতে মাতোয়ারা হওয়া রেওয়াজের দৃষ্টি হঠাৎই নিচে পড়ে। লাল সোফায় পায়ের উপর তুলে বসে সিগারেট ধরানো ওঠাম দেহের ওপর পড়তেই থমকায় ও, হাত পা মুহূর্তে আসার হয়ে আসে যেন। অন্যদিকে শান্ত দুলতে দুলতে কয়েকবার রিভলভার চালাতেই গান বন্ধ হয়। স্টেজের সুন্দরী মেয়েরা পালাতে ব্যস্ত। আপাতত রেওয়াজ একাই দাঁড়িয়ে আছে। বিষয় বাড়াতে শান্ত ডাকলো, আসুন এইদিকে আসুন মিস্টার রোজ, কতকাল দেখা নেই। আমার বস, মিস ইউ সো মাচ। রেওয়াজের হাঁটু কাঁপলো ঠক ঠক করে। নিজেকে শান্ত করতে চাইলো। তার হাত আছে কিভাবে জানলো? কিভাবে সম্ভব? সওদাগর তো জীবনেও বলবে না। তাহলে ভেতরে তাণ্ডব বইলেও সম্মুখে রেওয়াজ হাসতে চেয়ে নামলো স্টেজ থেকে। বিনয়ের সাথে এগোতে বলল, মেরি সাহেব যে কতকা। বাকিটুকু আর বলতে পারলো না, নাইবা আর কদম বাড়াতে পারলো না। আদিল আচমকায় গুলি ছুঁড়েছে ডান পায়ে। তৎক্ষণাৎ পা ভেঙে বসে পড়লো বেচারা। অবিশ্বাস্য চোখে চেয়ে আর্তনাদ করে উঠল। গুপ্তচর আছে সওদাগরের সাথে। আদিল ডান ব্রুক তুলল, উঠে এলো রেওয়াজের সামনে। জ্বলন্ত সিগারেটের মাথাটা কপালে ঠেসে ধরে আওড়ালো সে, তোরা যদি চলিস ডালে ডালে, তবে আমি পাতায় পাতায়। রেওয়াজ চিৎকার করে ওঠে যন্ত্রণায়। অনুনয় বাদ দিয়ে দাঁতে দাঁত পিষে বলে গেল, আমার কিছু হলে কি জবাব দিবি? আদিল রিভলভারের মুখটা ঢুকিয়ে দিল রেওয়াজের মুখের ভেতর। আওড়ালো, আদিল মির্জার কাছে জবাব চাইবে? এমন কেউ এখনো জন্ম নেয়নি। মুহূর্তে গুলির শব্দে রক্তে ভেসে গেল ক্যাসিনোর কার্পেট। ফজরের আজান পড়েছে, বৃষ্টি থেমেছে, তবে আকাশ তখনও ঘুটঘুটে অন্ধকার। ফোটেনি ভোরের আলো, নেই পাখিদের কিচিরমিচির। গাড়িগুলো সোজা প্রবেশ করেছে শিকদার বাড়ির ভেতর। তখন পুরো বাড়ির মানুষ ঘুমের ঘোরে। স্বপন, রাদিন, রবিন সহ সবগুলো এসে দাঁড়িয়েছে গাড়ির সামনে। আদিল তাকাতেই রাদিন বলল, ম্যাডাম ঠিক আছে, প্রিন্সেসের জ্বর কেটেছে, ঘুমোচ্ছে।
আদিল ক্লান্ত ভঙ্গিতে কপাল ডোলে প্রশ্ন করলো। ক্লান্ত। ধ্রুবের কি অবস্থা? লাইফ থ্রেটিং না, তবে মাসখানিক হসপিটালাইজ থাকতে হবে। আদিল কদম বাড়ালো ভেতরে, পিছু পিছু শান্ত, এলেন সহ বাকিরাও বসবার ঘর পেরিয়ে ধরল সিঁড়ি। 3 তলার সবটা নীরব শান্ত, বডিগার্ড সব দাঁড়িয়ে পড়ল সিঁড়ি গোড়ার মাথাতেই। আদিল প্রবেশ করলো রুমে। বাতি জ্বালানো, রোজা বিছানার সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। ওর এক হাত ঘুমন্ত রিধির বুকের ওপর। আদিল নিঃশব্দে এসে দাঁড়ালো বিছানার পাশে। রোজার দিকে এক পলক চেয়ে তাকালো ঘুমন্ত মেয়ের মুখের দিকে। অবশেষে ঝুঁকে মেয়ের কপাল ছুঁয়ে দেখলো, পরপর কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। ততক্ষণ রোজা নড়ে চড়ে উঠেছে। এত সামনে আদিলকে দেখে হক চকালো। ঘুমটা বোধ হয় পুরোপুরি কাটেনি ওর। দুব্রু কুচকে আওড়ালো। কোথায় ছিলেন? জিজ্ঞেস করতেই বোধ হয় ওর ঘুম পুরোপুরি কেটেছে। বড় চোখে তাকালো আদিলের দিকে। আদিল ঝুঁকে আছে তখনও, কানে বাজতে থাকলো প্রশ্নটা। সাথে মনে পড়লো ক্যাসিনোতে রেওয়াজকে বলা তার কথাটা। আদিল মির্জার কাছে কে জবাব চাইবে? এই তো আছে একজন, হয়েছে একজন, আয়াত তালুকদার রোজা। আদিল নাক মুখে আওয়াজ তোলে। রোজা আস্তে করে বিছানা ছেড়ে ছাড়িয়ে পড়েছে, দূরত্ব রাখলো অনেকটা, আওড়ালো। প্রীতি জ্বরের ঘরে আপনার খুঁজছিল, তাই। আদিল এগোয় 2 কদম। দৃষ্টি পড়ে রোজার ঠোঁটে, তারপর কোমরে। রোজার কপালে ভাঁজ পড়ে, না তাকিয়েই আওড়ায়। আমি কেন খুঁজবো? আপনাকে এত ভালো লিপ সার্ভিস দিলাম যেহেতু খুঁজবেন না? ওয়াজ মাই সার্ভিস আনস্যাটিসফ্যাক্টরি? রোজা চোখ রাঙিয়ে তাকালো, শাসালো চাপা গলায়। আমাকে যদি আর স্পর্শ করেন আমি গুলি করব আপনাকে। কাঁচা ঘুম ভাঙায় চোখ দুটো তখন লাল রোজার। সম্ভবত রিধির জন্য কেঁদেছে। মুখটা ফুলো ফুলো। ওই মুখে চেয়ে আদিল দ্রুত এগোলো। ঠোঁট দুটো এতক্ষণ দেখলো হিসেব নেই। দেয়ালের দুপাশে রোজাকে আটকে নিখুঁত দৃষ্টি রাখলো পাতলা কোমরটাই। পর মুহূর্তেই প্যান্টের পেছনে রাখা পিস্তলটা ধরিয়ে দিল রোজার হাতে। ভাষা গলায় আওড়ালো, ফিল ফ্রি। রোজা চমকে তাকাতেই আদিলের মুখটা নেমে আসে। তখন তারা ছিল। কাজটা শেষ করে সাপোর্ট করুন। বেতের চেয়ারে কুজো হয়ে বসে থাকা পাতলা গরনের শরীরটা মৃদু কাঁপছে। দরজা খোলার শব্দ শুনিয়েও মাথা তুলে তাকায় না ঝুমুর। একই রকম ভঙ্গিতে কেমন শূন্যে চেয়ে রই। শান্ত ধীরে ধীরে এক একটা ভারী কদম ফেলে টেবিল ঘুরে এলো ভেতরে। ঘরের মোটা পর্দাগুলো দিয়ে ঢেকে আছে জানালা। বাতি বন্ধ। ঘরের কুচকুচে অন্ধকার অবশ্য কাটলো দরজাটা খোলায়। করিডোরে জ্বলন্ত বাতির আলো এসে পৌঁছেছে খানিকটা। শান্ত চেয়ারের সামনে ঠিক ফ্লোরে 2 হাঁটু মুড়ে বসে। ডাকে ঝুমুরের পছন্দের ডাক নামটিতেই সম্মোহতি শোনায়। প্রাণ পাখি। সব সময় কাজে দেয়া এই সম্মোহনী ডাকে আজ সাড়া দেয় না মেয়েটা। পূর্বের ন্যায় নিষ্প্রাণ হয়ে থাকে। শান্ত আলতোভাবে ধরে গাল দুটো, মাথাটা উঁচু করে বোঝে তার প্রাণ আতঙ্কে এইটুকুন হয়ে আছে। চোখ দুটো টকটকে লাল ভেজা। মাত্রাতিরিক্ত ভয় পেয়েছে যে তা বোঝা যাচ্ছে, পাবে না। ওর এমন বাজে পরিস্থিতি সম্পর্কে কোনো রকমের পরিস্থিতি নেই। এই ধরনের পরিস্থিতি সচক্ষে দেখা যে এই প্রথম ওর। কখনো দেখেছে কিভাবে বন্দুক চলে ওর সামনে সচরাচর। শান্ত কখনো বন্দুক বের অবধি করেনি। চালানো তো বড্ড দূরের বিষয়। খসখসে আঙ্গুলের ভাঁজ দিয়ে ঝুমুরের বিধ্বস্ত ভয়ত সারা মুখ বুলিয়ে অবশেষে নিজের রুক্ষ ঠোঁট নামিয়ে ছোঁয়ায় নরম উষ্ণ গালে, ধীরে ধীরে কপালে। ঝুমুর স্তব্ধ চোখে শুধু তাকিয়ে থাকে একটা শব্দ করে, তবে প্রত্যুত্তরে যে পর মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে শান্তর শক্ত উত্তপ্ত বুকের ভাঁজে ভাঁজে। 2 হাতে গলাটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফিস ফিস করে আউড়ে যায় দিশেহারা হয়ে। আমি ভীষণ ভয় পেয়েছি ভাবি আমার সামনে অমন হিমালয়ের মতো না দাঁড়িয়ে হয়তো আমি আর কখনো। শব্দ হয় শান্তর ভেতরে, হাওয়া ভাঙচুরের শব্দ। মনে হয় হৃদয়টা কেউ 5 আঙ্গুলে খামচে ধরেছে।
ফলে গলগল করে ঝরছে তাজা লাল রক্ত। অন্যরকম এই ব্যথায় টনটন করে ওঠে পুরো দেহ। অদৃশ্যভাবে সামান্য কাপে ঝুমুরকে আগলে নেয়া পেশি বহুল হাত দুটো, যা কখনো বিপজ্জনক পরিস্থিতিতেও কাঁপে না। আর শুনতে পারল না ঝুমুরের বাদ বাকি কথাগুলো। এই মুহূর্তে চলন্ত মুখ বন্ধ করাটা জরুরি, আর শান্ত তাই করলো। সবেগে বন্ধ করে দেয়। চোখের পানিতে ভেজা ঠোঁট জোড়া ঠোঁটে ঠোঁটে পিষে রেখেই শান্ত মৃদু কণ্ঠে বলে গেল, আমি আছি না, কিচ্ছু হতো না তোর, হতে দিতাম না আমি। উদ্ভ্রান্তের মতো কথা বলাগুলো শুনে ঝুমুর শান্ত হয়। দৃষ্টিতে প্রাণ ফিরে কেমন। জলে ভাসা চোখ দুটি তুলে অনেকক্ষণ দেখে শান্তর শক্তপোক্ত মুখখানা। ধীরে দুহাত রাখে শান্তর ছাঁচা চোয়ালে, আদর করে দিয়ে বলতে বলতে ফের ডুকরে ওঠে। যখন হঠাৎ আক্রমণ হলো, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বেঁচে ফিরতে পারবো না। আপনাকে আর কখনো দেখার ভাগ্য হবে না আপনার বউ হওয়ার নসিব আমার কপালে নেই। শান্ত ঠোঁটে পিষ্টতা বাড়ালো মুখটা বন্ধ করতে, অথচ ঝুমুর মাথা নাড়িয়ে বোঝায় মুখ বন্ধ করতে না। ওর আরো কথা আছে, কিন্তু তার শোনার মতো সামর্থ্য যে শান্তর নেই। মেয়েটি কি বুঝতে পারছে না ওর যে হৃৎপিণ্ড কাঁপছে? ঝুমুর বলে যায়, ওগুলো গুলি ছুড়ছিল সবার দিকে, আমার দিকেও ছুড়ছিল। আমার দিকে ছোড়া গুলিটা আমার গায়ে লাগেনি, কারণ তখন ভাবি চোখের পলকে আমাকে টেনে বটগাছের পেছনে লুকিয়েছেন। তিনি দাঁড়িয়েছিলেন সামনে। গুলি লাগতে তার গায়ে লাগতো জানেন। আমাদের বডিগার্ড তখনই না এলে হয়তো। শান্ত আর শুনতে পারল না। উদ্ভ্রান্তের মতো চোখ মুখ বুজে ওকে পুনরায় শক্ত বুকে পিষে রাখলো বুকের সাথে। কি ভীষণ জোরসে লাফাতে থাকলো হৃৎপিণ্ড। অনুভব করতে পারলো ঝুমুর, অনুভব করতে পারলো শান্তর ভয়ার্ত হৃদয়। শক্তপোক্ত পুরুষটির এই রূপ ওকে আরো ভয়ার্ত করে তুলল। এই শান্তকে ছেড়ে ও যে মরেও শান্তি পাবে না। ও আরো অনেক বছর বাঁচতে চায়, শান্তর স্ত্রী হয়ে বাঁচতে চায় দীর্ঘ থেকে দীর্ঘ বছর। ঝুমুর আস্তে করে মাথাটা রাখলো বুকে। আদু ঘুমে ঢুলছে ওর শরীর। কথাগুলো কেমন অস্পষ্ট শোনালো, তবে ঠিক বুঝতে পারলো শান্ত। আমি তো ভাবির কেউ না, আমাকে তার এত গুরুত্ব দিলে আগলে রাখার কথা ছিল না, অথচ তিনি বোধহয় আপনার কথা ভেবেছিলেন আপনার জন্য। শান্ত নিশ্চুপ হয়ে শুনল। ঝুমুরকে বুকে আগলে ঠিক ওভাবেই থাকলো। তার দৃষ্টি ঝুমুরের ঘুমন্ত নিষ্প্রাপ মুখে। ধীরে পাজা কোলে তুলে নিল, পা বাড়ালো বিছানার দিকে, শুয়ে দিল যত্নের সাথে। পাতলা কাঁথাটা শরীরে মেলে দিয়ে চেয়ার টেনে এনে বসলো বিছানার কাছে। কতক্ষণ দেখলো জানা নেই, সময়ের হিসেব নেই, তবে চোখের পাতায় ভাসলো সেই ভয়ানক দৃশ্যটি, যা এখনো নাড়িয়ে দেয় শান্তর হৃৎপিণ্ড। সব সময় আদিলের ধূসর চোখের দৃষ্টি এড়িয়ে বেড়ায় রোজা। কেন যে সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, এত স্পষ্ট, তীক্ষ্ণ আর ধীর হয় যে মনে হয় ওই দৃষ্টি ওর পুরো সত্তায় নিজের সিলমোহর বসিয়েছে। এত কি দেখে রোজার মাঝে মধ্যে জিজ্ঞেস করে ফেলতে ইচ্ছে হয়, পর মুহূর্তেই সতর্ক হয়। প্রশ্নটি নিজের মধ্যে লুকোয়। ভারী নির্লজ্জ পুরুষ সে, কিছু একটা উল্টোপাল্টা বলে দেবে নিশ্চিত। কথাবার্তা যা ছিরি আর কর্মকাণ্ড ওসব সম্পর্কে রোজা ভাবতেও চায় না। তার মুখের খুব কাছে থাকা মুখটা সরাতে ছুটতে হলো শক্ত চোয়ালখানা। খোঁচা দাড়ি বিঁধল তার হাতের নরম তালুতে। সুযোগ লুফে নিতে আদিল বরাবরে ওস্তাদ। ঘেঁষে গিয়ে তালুতে ডোবালো ঠোঁট জোড়া, সাথে সাথে কোমরে কনকনে ঠান্ডা কিছুর স্পর্শে রোজা শিউরে ওঠে। ধরফড়িয়ে এক হাতে আদিলের চওড়া বুক ঠেলে অন্য হাতে কোমরে থাকা হাত দুটো সরাতে গিয়ে বোঝে চেইনের মতন কিছু আর উন্মুক্ত কোমরে শোভা পাচ্ছে এখন। বুঝতে আর বাকি রয় না জিনিসটা কি হতে পারে। ওটা তখনই খুলে ফেলতে চায় রোজা, তার চেয়েও দ্রুত আদিল। এক হাতেই স্বাভাবিক শক্তিতেই আটকে রাখলো হাত দুটো নিজের শক্তপোক্ত উন্মুক্ত বুকের সাথে। খুলবেন না, যতবার খুলবেন আমি ততবারই পড়াবো। ইউ ক্যান সি হু বেনিফিটস হিয়ার, রাইট? রোজা আগুন ঝরা
চোখে তাকালো, অথচ আদিলের চোখ কোথায় তা দেখে লাজে শরীর কাটা দিয়ে উঠল। দুহাত ছুটিয়ে ঢাকতে চাইল কোমর, অথচ আদিল তখন সম্মোহন হয়ে চেয়ে আছে, দৃষ্টিতে রাগ ঢাক নেই, কথাতে তো আরও নেই। তার রক্তিম কান ছোঁয়া ঠোঁট জোড়া দেখে থেকে গলিয়ে তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে আসা গম্ভীর তবে নিম্ন স্বরে বলা কথাগুলোতে রোজা লাজে হাঁসফাঁস করে মাথাটা আরও সরিয়ে চোখ বুজে থাকলো শক্ত করে। পৃথিবীর অন্যতম উপভোগ্য সিনারি। উইথ এভরি ব্রেথ ইউ টেক, it dances so beautifully, leaving me breathless. কেমন অশ্লীলভাবে শ্বাস ফেলছে, বুকের ওঠানামার গতিও দ্রুত। রোজা লাজ কাটিয়ে কটমট করে তাকালো, তীব্র লজ্জায় হাত দুটো ছাড়াতে মরিয়া হয়ে উঠল। আদিল ভীষণ সন্তুষ্টি নিয়ে দেখল তার বুকের কাছে থাকা পাতলা গড়নের রোজার মুচড়ানোর ভঙ্গিমা। এক পর্যায়ে আদিল বাঁধন ঢিল করলো। রোজা দ্রুত কোমর ঢাকলো। খেয়াল হলো তার হাতে তখনও পিস্তলটা। গুলি থাকলে এক্ষুনি লোকটাকে ও গুলি করে মেরে ফেলতো। অসভ্য অভদ্র একটা। রোজা তাকালো হাতের পিস্তলটার দিকে, দ্রুত মুখ ঘুরিয়ে ফেললো, ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই বলল, নিশ্চিত গুলি নেই, এজন্যই হাতে দেওয়ার সাহস করেছেন? আদিলে ধূসর চোখজোড়া রাতের কালো আকাশে ভাসা তারাদের মতন চিকচিক করে উঠল। ঠোঁটজোড়া অল্প ছড়ায় বোঝায় আর তার কৌতুক ভঙ্গিমা। মাথাটা আরো নামিয়ে বাঁকিয়ে রোজার সারা মুখে চেয়ে ধরল তার বুক ঠেলতে থাকা নরম চিকন হাতটা। এই হাতের পিস্তলের মাথাটা বুকের ডান দিকে পিষিয়ে আওড়ায়। গুলি করুন না, তবে পরীক্ষা করে নিন। রোজা সন্দেহ নিয়ে আর চোখে তাকালো ধূসর চোখে। ডান ব্রু তুলে মুখ বাঁকালো পরপরই। বললেই হচ্ছে। গুলি ভর্তি পিস্তল দেবে তাকে। পিস্তলটা সরালো আদিলের বুক থেকে। চোখ মুখ বাজেভাবে কুঁচকে বোঝালো ও তীব্র অসন্তুষ্টি, অবিশ্বাস। অনির্দিষ্ট কোথাও একটা তাক করে অবহেলায় ট্রিগার প্রেস করতে নিয়েই বলল, আপনি বোকা নাকি আমাকে বলদ ভেবেছেন বলুন তো? গুলি সহ পিস্তল আমাকে দেবার সাহস করবেন যেদিন, সেদিন আপনি পাগল হবে। অপ্রত্যাশিত গুলির অমন ভয়ানক শব্দে রোজার কাঁধ কাঁপল সামান্য, কাঁপল হাতটাও। ধরফড়িয়ে প্রথমে তাকালো বিছানার দিকে। রিধি ভীষণ লাইট স্লিপার, মৃদু শব্দতেও যার ঘুম ভাঙে, আজ এমন শব্দতেও ভাঙেনি। জ্বরটা কাটায় শান্তির বেশ গভীর ঘুম দিয়েছে বাচ্চাটা। রোজা বড় বড় চোখে যখন আদিলের দিকে তাকালো, ততক্ষণে দুয়ার থেকে শান্তর দ্রুত সতর্ক প্রশ্ন শোনা গেল, বস ইজ এভরিথিং ওকে? আর ইউ ওকে? গুলিটা গিয়ে বিঁধেছে পেছনের দেয়ালে। গর্তটা দেখে রোজার হতবিহ্বল আরো দ্বিগুণ বেগে বাড়ল। ও তো ভেবেছিল গুলি নেই, এজন্যই ওভাবে ট্রিগারে প্রেস করেছে। ও যদি তখন সত্যি বুকে গুলিটা চালিয়ে দিত তাহলে কি হতো? রোজা বিস্ময় নিয়ে তাকায় আদিলের বুকে। আদিল রোজার থতমত খাওয়া চুপসানো মুখ চেয়ে থেকেই প্রাণবন্ধ কণ্ঠ তুলে বলে, তোদের সেলিম ম্যাডাম এই রাত বেড়ে আমার সাথে পিস্তল খেলছে, নাথিং এলস। শান্তর আর কোনো শব্দ শোনা গেল না। রোজা অবশেষে চোখ রাঙালো। নিজেকে ছাড়াতে চাইলে অনুভব করলো তার হাত থেকে আদিল পিস্তলটা নিয়েছে। পিস্তলের মাথাটা ডুবিয়েছে পেটের নরম অংশে। দাবিয়ে রেখে মুখটা ভীষণ কাছে এনে আওড়ালো। গুলি করে ম্যাডাম। রোজার হৃৎপিণ্ড লাফালো, তবে ও তা বুঝতে দিল না। তাকালো চোখের মনিতে, নির্ভয়ে বলতে চাইল। পর মুহূর্তেই ট্রিগার প্রেসের শব্দে ভয়ে রোজা চোখ মুখ শক্ত করে বুজে ফেলল। যখন বুঝলো পিস্তলে গুলি নেই, মুখে আধার নামলো। আদিলের কণ্ঠস্বর ঘুটঘুটে অন্ধকারের থেকেও গভীর শোনালো, আমি পাগলি। Your husband is a mad, Rosa. He's crazy. Don't you know? Don't you know for whom? রোজা স্তব্ধ হলো, নড়চড় করতে ভুলে বসলো। এই যাত্রায় আদিল স্বেচ্ছায় সরে এলো। এতক্ষণ যাবৎ কুজো হয়ে থাকাটা যেন ভীষণ পরিশ্রমের হয়ে গিয়েছে তার জন্যে।
সোজা হয়ে দাঁড়িয়ে কাঁধটা নাড়িয়ে চাড়িয়ে সজাগ করতে চাইলো যেন। ঘাটটা এতক্ষণ যাবৎ রোজার উচ্চতার সাথে মিলিয়ে বাঁকিয়ে রেখেছিল, টনটন করছে। ঘাড় বাঁকাতেই কেমন ফট 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 শব্দ হলো ঘাড়ের হাড্ডির। পর মুহূর্তেই পরনের প্যান্টে হাত দিতেই রোজা যা বোঝার বুঝলো। সহসা ঘুরে গেল ঘূর্ণিঝড়ের বেগে। দেয়ালে মুখ করে রেখেও দাঁতে দাঁত পিষল অনেকটা সময়। উপলব্ধি করেছে আদিল সরে গিয়েছে, তারপরও ফিরতে পারছিল না। এত নির্লজ্জ অসভ্য একটা পুরুষ কিভাবে হয়? রোজা দম ফেলে যখন ফিরল, চোখ বুজে নিল ফ্লোরে প্যান্টের সাথে আরেকটা জিনিসও রেখে গেছে। কি বেশরম! রোজা তাকালো না ওদিকে, বিড়বিড় করলো, লম্পট কোথাকার, গুলিটা অন্যদিকে না মেরে বুকের ভেতর মারা উচিত ছিল। ও কতক্ষণ চুপ থেকে অবশেষে হতাশ হয়ে গলা তুলে ডাকলো, বাইরে কে আছেন? শান্তর জবাব এলো তৎক্ষণাৎ, যেন ও দাঁড়িয়েই ছিল কোনো এক প্রয়োজনে। ম্যাডাম, কোনো প্রয়োজন? রোজা দুহাত দূরত্ব রেখেই এড়ালো ফ্লোরে পরা প্যান্ট আর কালো লালের মিশ্রিত ব্রিপস। একটা চাদর শরীরে জড়িয়ে নিয়ে তবেই বলল, ভেতরে আসুন তো। শান্ত সন্দিহান হয়ে দৃষ্টি নুয়ে প্রবেশ করতেই রোজা আদেশ করলো, কেমন? এগুলো তুলে নিয়ে আপনার বসের মুখের উপর ছুঁড়ে আসুন। শান্ত তাকালো ইশারা বুঝে। পর মুহূর্তেই ডান চোখটা পিটপিট করলো। ইতস্তত করল, বসের মুখে ছুঁড়ে মারবে মানে? এই কেমন কথা? শান্তর মাথায় মাথা একটাই, ওকে? ওর একটা মাথা গেলে। ও, আপনারা তো আবার আপনার বসের দিকের লোকজন, মুখের উপর তো ছুটতে পারবেন না, দিয়ে আসতে পারবেন তো? শান্ত ভেবাচ্চাকে খেয়ে আস্তে করে বলে, জি ম্যাডাম। দয়া করুন দিয়ে আসুন তবে। শান্ত দ্রুত হাতে ফ্লোর থেকে ওষুধ তুলে নিল, ছুটল ওয়াশরুমের দিকটায়। শাওয়ারের শব্দ শোনা যাচ্ছে। রোজা গিয়ে চুপচাপ বসে রিধির পাশে। আজ মোটেও ঘুমাতে যাবে না, আগে আগে ঘুম ধরলেও না। সুযোগ বুঝিয়ে ওকে বিছানায় জাপটে ধরা হবে। পরে ওই শক্তির কাছে কিচ্ছুটি না, সে চেয়েও নিজেকে ছোটানো সম্ভব হয়ে ওঠে না। এবারে বিছানায় পা দুটো তুলে বসে রোজা অনুভব করে কোমরের বন্ধনের স্পর্শ। এত শখ তাহলে নিজের কোমরে কেন পড়ে না? রোজার রাগে কিরমির করল। তবে রিধির কপাল ছোঁয়া, হাতের স্পর্শ নরম ধীর, স্বাভাবিক তাপমাত্রা, শরীরের স্বস্তির এটা। ওর ফুলো গালে চোট ছুঁয়ে মাথাটা এলিয়ে দিল হেডবোর্ডে। ক্রমশ ঘুমে চোখজোড়া বুজে আসছে, অন্ধকার লাগছে আশপাশ। আকাশের বুকে তখন সূর্য ওঠার প্রস্তুতি চলছে। পাখির কিচিরমিচিরের ধ্বনি উঠে ভেসে বেড়াচ্ছে চতুর্দিক থেকে। অক্টোবরের উষ্ণ হাওয়ার স্পর্শে রোজার ঘুমটা গাঢ় হচ্ছে। চোখ দুটো যেই পুরোপুরি বুঝবে তখনই এক দমকা হাওয়া এসে ছুলো তাকে। দুটো শক্তপোক্ত হাত পাজা কোলে তুলে নিয়েছে তার শরীর। এমনভাবে নিয়েছে যে মনে হয় তার শরীরে ওজন নেই, তুলোর বস্তা মাত্র। তাকে কোলে তোলা আদিলকে ব্যতিক্রম লাগছে, তবে তার রোজা ধরতে পারল না। সে যে ছটফট করে নামতে ব্যাকুল তখনও। শরীর বিছানা ছুতেই রোজা সরে যেতে চাইলো, পারল কোথায়? কোমরটা এক হাত দ্বারা শিকলের মতো বেঁধে রাখলো নিজের শক্তপোক্ত উন্মুক্ত ভেজা বুকের সাথে। রোজা নাকে ভেসে এলো অদ্ভুত সুবাস। মুচড়ে উঠতেই ঘাড়ে পড়ল তপ্ত শ্বাস প্রশ্বাসের ক্রমাগত স্পর্শ। মনে হলো আগুনের ফুলকি তাপ। কোমরে থাকা হাতটার স্পর্শ হঠাৎ এতটা উষ্ণ লাগলো যে রোজা সতর্ক হলো। মনে হচ্ছে আগুনের হালকা তাপ লেগেছে শরীরে। বুকের উষ্ণতা বুঝে রোজা নড়ে চড়ে উঠে ফিরে চাইতেই যে আশ্চর্য হয়। আদিলের চোখ দুটো বুজে আছে, মৃদু বুকের ওঠানামার গতি, লম্বা নাকটা কেমন লাল হয়ে আছে। রোজা দ্রুত সরে আসে এই সুযোগে। রিধির কাছ থেকে ঘেঁষে বসে থাকে কিছুক্ষণ। আর চোখে দেখলো আদিল নড়ছে না, শুধু ভ্রুদয়ের মধ্যে খানের ভাঁজটা গাঢ় হচ্ছে। রোজা অনেকটা সময় নিয়ে অদূর থেকে পর্যবেক্ষণ করলো। ভাবলো ওপর পাশে গিয়ে শুয়ে পড়বে চুপচাপ, মাথা ঘামাবে না, প্রয়োজনেও নেই তো। অথচ পারল না। ধ্যান জ্ঞান ফিরতেই লক্ষ্য করলো ওর হাতটা আদিলের কপাল ছুঁয়েছে। পরক্ষণে উত্তপ্ততায় আশ্চর্য হয়ে সরিয়ে আনলো হাতটা, যেন ছ্যাঁকা খেয়েছে ভীষণ জ্বর যে গায়ে। রোজা দ্রুত বিছানা ছেড়ে নামতে চাইলে হাতের টান পড়ল।
তড়িৎ ফিরে তাকালো। আদিল চোখ মেলে তাকায়নি, ওভাবেই ওর হাতটা টেনে ধরেছে। চোখ বুজে থেকে বিড়বিড় করলো, স্লাইড ফেভার, চলে যাবে। ডোন্ট কল দেম, তুমি কাছে আসো। রোজা হাতটা ছাড়িয়ে নিতে পারলো জোরপূর্বক। হয়তোবা আদিল দুর্বল বলেই বিছানা থেকে নেমে গিয়ে বসলো রিধির পাশে। চেয়ে থাকলো কোথাও একটা পিন পতন নীরবতা বয়ে গেল অনেকটা সময় যাবত। চেয়েও পারছে না শুয়ে পড়তে। এত দ্বিধা কেন কাজ করছে? খচখচানিটা আসলে কি জন্যে? কেন করবেই বা? ওই লোকের যা ইচ্ছে হোক, জ্বরে পড়ে থাকুক, ওর কি? ওর তো আগে রিধির জন্য, শুধুমাত্র রিধি সবকিছু মুখ বুজে সহ্য করেছে বাচ্চাটার জন্যই তো। পর মুহূর্তে চোখের পাতায় ভাসলো গত রাতের দৃশ্যমান, ভাসলো এই অনাকাঙ্ক্ষিত দৃশ্যটা। রোজা চোখ বুজে ফেললো শক্ত করে। ও মাথা ঘুরিয়ে তাকালো পুনরায়, তাকিয়ে থাকলো পরিশেষে দীর্ঘশ্বাস ফেলো, উঠে দাঁড়ালো দ্রুত। রুমালটা ভিজিয়ে আনলো চটজলদি। যখন কাছে এসে দাঁড়ালো বিছানায়, কিছুটা দ্বিধাগ্রস্ত হলো, তবে থামলো না। কপালের চুলগুলো সরিয়ে রুমালটা ছড়িয়ে রাখলো চওড়া কপালে। ভাঁজ করে রাখা কমফোর্টটা মেলে দিল শরীরে। ফিরতে নিতেই হাতে শক্ত উষ্ণ থাবা পড়ল। টেনে ধরেছে আদিল। রোজা ফিরে তাকালো। একজোড়ার রক্তিম চোখের দৃষ্টি ওর উপরেই নিবদ্ধ। শিকারী তার শিকার পেয়েছে। অমন দৃষ্টি, পিন পতন, নীরবতা, ভাঙন, খসখসে, জোরে কাবু হওয়া, আরো গভীর কণ্ঠস্বরে। In this moment, if I die, I will die without regrets. শ্রবণ শক্তি দুর্বল থাকে এ সময়ে। রোজা স্পষ্ট আশেপাশের কথা বার্তা শুনতে পারছিল। মৌমাছির মতন শোনালো শব্দগুলো। ঘুমটা পুরোপুরি ছুটতেই আর মোড়া চোখ মেলে তাকালো। সোজা চোখ পড়ল রিধির ওপরে। গত রাতে পরিয়ে দেয়া পাজামা শার্ট পরনে, এলোমেলো চুল নিয়ে বসে আছে সোফায়। হাতে ওর পুতুলটা, অন্য হাতে ট্যাব, সম্ভবত ভিডিও কলে কথা বলছে। ওপাশ থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠ ভীষণ শান্ত, তাতে পৃথিবীর সমান আহ্লাদ। আমার নানা ভাই কত লক্ষ্মী মায়ের ওঠার অপেক্ষা করছে। কণ্ঠ শুনে রোজা তড়াক করে উঠে বসলো, বিস্মিত সে। রিধি তাকে উঠতে দেখে লাফিয়ে নামলো সোফা থেকে, চেঁচিয়ে ডেকে গেল, মম উঠেছে, মম, মা, মামা। রিধি ট্যাপ নিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে এলো। রোজা হাত বাড়িয়ে দিতে ঝাঁপিয়ে পড়লো বুকে। রোজা আগে ওর মুখটা দু হাতে ধরলো, কপাল ছুলো। যখন বুঝলো জোর নেই, তবেই শান্ত হলো। রিধি বসলো তার কোলে, ট্যাবলেট এগিয়ে ধরলো তার মুখের সামনে। স্ক্রিনে আজিজুল সাহেব, নিপা বেগম আর রাজু, তিনজনের মাথা এক লেগে আছে। চেয়ে আছে সোজা। আজিজুল সাহেব মেয়েকে দেখে চিন্তিত গলায় প্রশ্ন করলেন দ্রুত, এত বেলা পরে ঘুমাচ্ছ কেন মা? দুপুর হলো বলে শরীর খারাপ? রোজার মন ভালো হয়ে গেল। দ্রুত আনন্দে গলাবোধ হয়ে এলো যেন। নিজেকে স্বাভাবিক করতে সময় লাগলো। হাসতে চেয়ে সাবলীল ভাবে জানতে চাইলো, কিভাবে নাম্বার পেলে? রিধি উজ্জ্বল চোখে চেয়েই ছিল তাদের হয়ে। নিজেই তোতা পাখির মতন জবাবে বলল, আমি ড্যাডকে বলেছি আই ওয়ান্না টক টু মাই গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড আঙ্কেল। নিপা বেগম হইচই ফেলে বললেন পাশাপাশি, জানিস না মা, আমরা তো থতমত খেয়েছি। রাজু বাবাকে দেখে সেই কি চিৎকার। রাজু ফটাফট মাথাটা এগিয়ে বলল, আপু প্রতিদিন কল করবে এখন থেকে। আমি বাবুকে রোজ দেখতে চাই। কি সুইট ও। ঢাকা কবে ফিরবে? মায়ের হয়ে রিধি উচ্ছ্বাস নিয়ে জানালো, মামা, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, আমি কল করব রোজ রোজ, প্রমিস। রাজু উচ্ছ্বাসে ফেটে পড়ল, গদগদ হয়ে বলে গেল, ওলে ওলে আমার পাখিটা, মামা তোমার অপেক্ষায় থাকবে কেমন? রোজা নিঃশব্দে হাসলো। তখন সূর্যের ঝলমলে আলো এসে ছুঁয়েছে তাদের। মেঘা সে রোদের স্পর্শ। রোজা অনেকক্ষণ আলাপ করলো পরিবারের সাথে। ফোন সাথে নিয়ে কথা বলতে বলতে রিধিকে দাঁত ব্রাশ করিয়ে ফ্রেশ করালো। মিষ্টি রঙের হাঁটু স্পর্শ করা হাত কাটা ফ্রক পরিয়েছে। ওপরে পাতলা, সামনে বোতামওয়ালা সাদা রঙের ফুল হাতার গেঞ্জি। মাত্রই জ্বর ছেড়ে উঠল, ঠান্ডা লাগতে দেয়া যাবেই না। তার পিঠ সমান চুলগুলোতে ঝুঁটি করে দিল, বিনুনিওয়ালা ঝুঁটি।
মেয়েকে পরিপাটি করে দুপুরের খাবার খাওয়ানোর সময়টুকু জুড়ে রোজা কথা বলল মায়ের সাথে। রিদিকে খাওয়ানো শেষ করতেই দরজায় করাঘাত পড়ে। শান্ত একটি কণ্ঠ ভেসে আসে। ভাবি আসবো? রোজা চিনতে পারে মায়ের সাথে কথা শেষ করে কল কেটে বলে, আসো না, আসো আসো। তা আবার বলতে হয় নাকি? ঝুমুরের সাথে সুপ্তি এসেছে। ঝুমুরের আজ সংকোচ নেই। মেয়েটা আজ সুপ্তিকে ছাড়িয়ে গিয়েছে। এসে রোজাকে শক্ত করে জড়িয়ে ধরলো। খানিক ভরকালো রোজা, পর মুহূর্তেই হাসলো। কি হয়েছে? নিউ ব্রাইড এভাবে ঘুরছে কেন? আজ না বিয়ে? সুপ্তি গতকালের ঘটনা পুরোপুরি এড়িয়ে গেল। প্রফুল্ল চিত্রে বলল, ভাবি ঝুমুর তোমাকে ছাড়া নাকি কিচ্ছু করবে না। তোমায় নিতে এসেছি। তোমার জন্য কি চমৎকার লেহেঙ্গা বানিয়েছে জানো? দেখে চোখ জুড়িয়ে গিয়েছে আমার। রিধি দুপা নাড়িয়ে ট্যাবলেটে কার্টুন দেখছে। বড়দের এই ধরনের আলাপে আগ্রহ শূন্যতে ওর। রোজা এক পলক মেয়ের দিকে চেয়ে বলে, এক্ষুনি যেতে হবে? সুপ্তি তাড়া দিল। এ বাবা, ভাবি তুমি কি বলছো বলো তো? দুপুর পেরোচ্ছে যে। পার্লার থেকে টিম বুক করেছে ভাইয়া। তারা এসে ফেসিয়াল করাবে, তারপর সবাইকে পুরোপুরি রেডি করিয়ে দেবে। তার এই পৌঁছাবে বলে। চলো চলো। রোজা তখন এক ফাঁকে উঠোন দেখেছিল। বড় করে স্ট্রেচ করানো হয়েছে। সম্ভবত সন্ধ্যায় বিয়ে পড়ানো হবে। আপাতত ভীষণ হট্টগোল করে খাওয়ানো হচ্ছে আত্মীয় স্বজন। রোজা উঠে দাঁড়ালো ওদের সাথে। রোজাকে উঠতে দেখে রিধি ট্যাবলেট ফেলে দ্রুত নামলো বিছানা থেকে। চটপট খপ করে ধরলো হাতটা। সাথে যাবে স্পষ্ট। অবশ্য রোজা ওকে একা রুমে রেখে কখনো যেত না। সুপ্তি মুগ্ধ চোখে দেখলো অধরে দাঁড়ানো রোজাকে। রোজা তো লেহেঙ্গাটা স্কাই ব্লু রঙের ভীষণ প্লেন একটা লেহেঙ্গা। শাড়ি স্টাইলে পরেছে, হালকা মেকওভার নিয়েছে। বড় চুলগুলোতে রূপাঞ্জলের সেই ফুলের সাহায্য বানানো বিনুনি হেয়ার স্টাইলটা কি দারুণ। নাকের পাটায় ছোট পাথরের নোজ পেনটা জলজল করছে। সুপ্তি বুকের কাজটা ডোলে ঝুমুরের কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় আউড়ে গেল। গুঞ্জন শুনছিলাম ভাবিকে জোরপূর্বক তুলে এনেছে, বিয়ে করেছে ভাইয়ার বস। আমার মনে হচ্ছে ঝুমুর ভাবি বেড়া হলে এমন মেয়েকে নিজের করতে। আমিও জোর খাটিয়ে তুলে আনতাম। ঝুমুরকে তখনও মেকআপ করানো হচ্ছে। ওর ভীষণ দেরি আছে সাজগোজ শেষ করতে। চোখ বোঝা অবস্থাতে মৃদু হেসে সুপ্তির হাতে বড় চড় মেরে বলে, থাম বেয়াদব, ভাবি শুনলে খবর আছে তোর। রোজা তখন ঝুঁকে মেয়েকে শান্ত করতে ব্যস্ত। রিধি অসহ্য হয়ে গিয়েছে এতগুলো মানুষের মধ্যে। এখানে ওর আর ভালো লাগছে না। টানছে রোজার হাত। মম, লেটস গো মম। রোজা অসহায় হয়। একটু পর যাচ্ছি মা, বাইরে এখন অনেক মানুষ যে। আমি ড্যাডির কাছে যাব মম। চলো না, চলো না। রোজা কখনো যাবে না। পাগল নাকি? বলল। গার্ডের সাথে যাও শোনা। ড্যাডের সাথে দেখা করে ফিরে এসো কেমন? রিধি জিদ করে গেল সমানে। তোমাকে ছাড়া যাব না। বাচ্চার মুখটা লাল হয়ে যাচ্ছে। সবার ভিড়ে ওর অস্বস্তি হচ্ছে বুঝে আর থাকতে পারল না রোজা। বেরোলো রুম ছেড়ে। সাথে সুপ্তি সহ ওর আরো দুজন কাজিন এলো। একটার নাম বোধ হয় কাজল। সেদিন ছাদে যার সাথে দেখা হলো ওই অদ্ভুত মেয়েটা। আজও তেমন একটা কথাবার্তা বলেনি মেয়েটা। রোজার থেকে বেশ দূরত্ব রাখে, অথচ এখন পেছন পেছন আসা সে মানে পেল না। তবে তেমন স্বীকৃতিও দিল না। অজানার মতোই তার আচরণ। শিকদার বাড়ির উঠোন জুড়ে অতিথি গ্রামবাসীর যাতায়াত। রোজা রুম থেকে বেরিয়ে খেয়াল করলো দরজার সামনে দাঁড়িয়ে আছে রাদিন, জাকির, রনি। জাকির বলে কণ্ঠ নামিয়ে, ম্যাডাম, বাড়ির বাইরে অনেক মানুষ, তো স্যার বলেছেন বের হতে না। রোজার মুখটা হা হয়ে এলো। সে একটা বিয়ে বাড়িতে এসেছে, বিয়ের জন্যই তৈরি হয়েছে, আর বেরোতেই পারবে না। তাহলে তৈরি হয়েছে কেন? রাগে গা জ্বলে উঠল রীতিমতো। সবার সামনে রাগটা দমিয়ে আস্তে করে প্রশ্ন করলো, কোথায় আপনার স্যার? জাকির বুঝলো না জানাবে কি না জানানো ঠিক হবে। ও ভাবতে ভাবতে স্বপন চট করে বলল, স্যার শুটিং প্র্যাকটিস করেছেন। রোজা হত বিহব্বল। কোথায়? পেছনে ওই জঙ্গলে। রিধি দ্রুত বলল,
বডিগার্ড আঙ্কেল, মমার আমি যাব, নিয়ে চলো। রোজা নাকচ করে দ্রুত। তুমি যাও সোনা, মম অপেক্ষা করছি তোমার ফিরে আসার। কেমন? যাও। অথচ মেয়েটা জেদ ধরেছে, তাকে ছাড়া যাবে না। অগত্যা রোজার রিধিকে নিয়ে বাড়ির নিরিবিলি পেছনের দিক দিয়ে বেরিয়ে আসে। এপাশটা বডিগার্ড দিয়ে ভর্তি। অদূর থেকে দেখা যাচ্ছে ওদের গার্ডের সীমানা। এখান থেকে গুলির শব্দ কানে ভাসছে কেমন। যত এগোচ্ছে তত দেখা যাচ্ছে আদিলের চওড়া কাঁধ, তখনও সূর্যটা আকাশের বুকে আছে। আর কিছু মুহূর্ত পর ডুববে সেটা। সূর্যের রক্তিম আলো পড়েছে আদিলের ঘর মাক্ত পিঠে। ঝলমলে আলো তার কাঁধের কুচকুচে কালো বাজ পাখিটা কি জীবন্ত লাগছে। ঘেমে নিয়ে আদিল একাকার। একটা লুজ ট্রাউজার কোমরে ঝুলে আছে কোনো রকমে। রোজার মনে হলো ওটা যে কোনো সময়ে খুলে পড়ে যাবে। হৃদি উচ্ছ্বাস নিয়ে ডাকছে সমানে, ড্যাড, ড্যাড। আদিল ফিরে তাকালো। তৎক্ষণাৎ দৃষ্টি পড়ল সেখানে, আর যা দেখলো তার প্রভাব বেশ বড়সড় পড়ল তার উপর। পিস্তলটা হাত ফসকে পড়ে গেল। প্রীতি তখন দৌড়ে এসে জড়িয়ে ধরলো বাবার ডান পা। চতুর চোখে আশপাশটা দেখছে। আদিল মেয়ের মাথা ছুঁয়ে দিচ্ছে ঠিক, অথচ দৃষ্টি অদূরে দাঁড়িয়ে পড়া রোজার ওপর। রোজা আর কদম বাড়াচ্ছে না, দাঁড়িয়ে থাকলো ওখানটায়। আদিল স্বাভাবিক হলো ফের, যেন কিছুই হয়নি। স্বপন পড়ে যাওয়া পিস্তল তুলে সরে দাঁড়িয়েছে। হৃদি বুলস আই টার্গেট দেখিয়ে বলে, ড্যাড, আই ওয়ান্না শুট। আদিল ডান ব্রুক তুলে তাকালো মেয়ের দিকে। ইউ ওয়ান্ট টু? হৃদির মাথা দোলালো। আদিল হাত বাড়াতেই স্বপন পিস্তল দিল। আদিল দু পায়ের পাতায় ভর দিয়ে বলল। হৃদি ঝাঁপিয়ে পড়ল বুকে। আদিল ওর গালে ছোট ছুঁয়ে সামনে দাঁড় করালো। ওর ছোট দু হাতে পিস্তল ধরিয়ে নিজেও এক হাতে ধরে নিশানা তাক করে ট্রিগার প্রেস করলো। গুলি সোজা বুলস আই টার্গেট বিঁধল। হৃদি উচ্ছ্বাস নিয়ে লাফালো। জলে চোখে চেয়ে মুগ্ধ হয়ে বলে গেল, ড্যাড, you are so powerful, most powerful man in the world. প্রত্যুত্তরে আদিল ঠোঁট ছুঁয়ে দেয় মাথায়। হৃদি কৌতূহল হয়ে এদিক ওদিক ছুটছে। ওর পিছনের স্বপন, রনিও ছুটছে। আদিল অবশেষে ঘুরে দেখলো রোজা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, নড়েচড় নেই। শুকনো গলায় ওখান থেকেই বলল, আমি ফিরে যাচ্ছি, হৃদিকে পাঠিয়ে দিন। অথচ রোজা কদম বাড়াতেও পারে না। আদিলের আদেশ পড়ে, এদিকে আসো। কি দরকার? বিপরীতে আদিল শুধু শিকারের চোখে চেয়ে থাকলো, আর একটা শব্দ ব্যয় করলো না, নড়লো না। রোজা আশেপাশে গার্ড দেখে তপ্ত শ্বাস ফেলে কদম বাড়ালো। কাছাকাছি আসতেই নজর পড়লো টেবিলে কত রকমের অস্ত্র ওখানে। সোনালি রঙের রিভলভারের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। আদিল তার দিকে চেয়ে থেকেই ওই অস্ত্রের নাম বলে। তার দিকে কদম বাড়াতে বাড়াতে আওড়ায়। ইউ ওয়ান্না ট্রাই? রোজা আর চোখে পুনরায় তাকালো অস্ত্রের দিকে, এরপর ওই সুন্দর নিশানা বোর্ডের দিকে। ওর আসলেই ইচ্ছে করছে বন্দুক চালাতে, আগ্রহ কাজ করছে জানার ও কি পারবে ওই বুলস আই টার্গেটে গুলি ছুড়তে। আদিল ইশারা করতে রাদিন রিভলভারটা নিয়ে এলো। দু হাতে মেলে ধরতেই তৎক্ষণাৎ রোজা নিল না, কিঞ্চিত দ্বিধা পেরিয়ে অতঃপর নিল। ভালোভাবে ধরতে পারলো না, বেশ ভারী। এত ওজন কেন এতে? আদিল এসে দাঁড়ালো রোজার পেছনে, গা ছুঁই ছুঁই প্রায়। শক্তপোক্ত পুরুষেলি হাত দুটো পেছন থেকে রিভলভার ধরাটা ঠিক করে দিয়েই ছেড়ে দিল না। ক্রমশ মুখটা চুলে গুছল, ঘ্রাণ নিল ড্রাগ নেবার মতো। রোজা ঘাড় নড়াই সামান্য, ট্রিগার প্রেস করে। নিশানা বোর্ডের কোথাও গুলি লাগেনি, গাছে লেগেছে। রোজা হতবিহ্বল, মধ্যে না লাগুক তাই বলে আশেপাশেও লাগবে না। পুনরায় চেষ্টা করলো, ফলাফল শূন্য। অবশেষে আদিল আয়ত্তে নিল পুরো ওকে সহ ওর হাতে রিভলভারকে। পেছন থেকে কেমন আষ্টে পৃষ্ঠে রোজাকে জড়িয়ে ধরলো, থুতনি কাঁধে রেখে কানের কাছটায় এলোমেলো তপ্ত ভারী শ্বাস ফেলে রোজার হাতের পিস্তলের নিশানা নিজের বডি গার্ডদের একজনের মাথার উপরে থাকা অ্যাপেলের ওপর নিশানা বসাতে রোজা চোখ বুজে আওড়ায়। ওদের দিকে না। আদিল বাধ্য বড়, তার বড় দু হাতের মুঠোতে থাকা রোজার দু হাতে ধরা পিস্তলের নিশানা অন্যদিকে রাখে।
সুদূর গাছটায় বসার রোজজোড়া পাখির দিকে। রোজা এবারে চোখ রাঙায়। ওখানে না। আদিল বড় করে শ্বাস টেনে নেয়, কানের কাছটাই ফের আওড়ায়। গাছের পাতা চলবে আমার ম্যাডাম? রোজা তাকালো সুদূরে থাকা গাছের ওই একটুখানি পাতাগুলোর দিকে, কিছুটা সন্দেহ টেনেই বলে বসে, পারবেন? অত দূর যে, এতটুকু একটা পাতা কিভাবে সম্ভব? আদিল নাক মুখ ঘষল রোজার ফর্সা রক্তিম গালে। চাচার চোয়ালের খোঁচায় রোজা চোখ কুচকে ফেলে, নড়ে চড়ে ওঠে, শিরশির করে গা। আদিল আওড়ায়। কি মনে হয় আপনার? খুঁজতেছেন কারে কন্ত? আপনারা কাল রাত থেকে এখানে ঘুরতে দেখতেছি। মুরব্বীর অমন সন্দিহান প্রশ্নে জিহাদ চমকে ওঠে, নিজেকে স্বাভাবিক রাখতে চেয়ে মাথা নাড়িয়ে বলে, কাউকে না চাচা, আশপাশটা দেখছিলাম, গ্রামটা ভীষণ সুন্দর। চাচার দোকানের বয়স কত? মনে তো হচ্ছে অনেক বছরের। তা তো মেলা বছরের, যুবক থাকতে দিয়েছিলাম। তা আপনারে তো আগে কখনো দেখে নাই, মনে তো হইতেছে না এখানকার আপনি থাকেন কই? জিহাদ চায়ের টাকা মিটিয়ে উঠে দাঁড়িয়েছে, ওয়ালেট পেছন পকেট ভরতে ভরতে সামনে যতটুকু পর্যন্ত চোখ যায় তাকায়। নদীটা ঘেঁষেই তো জমিদারের বাড়ি, সম্ভবত একটু দেখা যাচ্ছে নাকি জিহাদের সাহস হলো না এগিয়ে যাওয়ার। হালকা হেসে বলে, ঢাকা এদিকটাতে যাচ্ছিলাম, তাই ভাবলাম আজকের দিনটা কাটিয়ে যে। আমার আবার গ্রাম ঘুরতে ভালো লাগে, বলতে পারেন ভ্রমণ পিপাসু লোক আমি। দোকানটা গ্রামের প্রবেশ পথে। দোকানটার কাশেম একজন বৃদ্ধা লোক, বয়স আনুমানিক 60-এর ওপর। মানুষ চিনতে তিনি ভুল করেন না। শহরে এই ছেলের হাব ভাব তার ভালো লাগলো না। তার কপালের ভাঁজ গাঢ় হচ্ছে ক্রমশ, সন্দেহ ধীর হচ্ছে আরো। মুখ খুলে জিজ্ঞাসাবাদ চালাতে চায়, তবে সে সুযোগ দিল না জিহাদ। পাশে দাঁড় করানোর বাইকে চড়ে বেরিয়ে গেল সীমানা ছেড়ে। তার এত তাড়া দেখে কাশিমের সন্দেহ পাকাপোক্ত হলো। লুঙ্গির কুচিতে বাঁধা মুঠো ফোনটা বের করে কল করলো কাউকে। শান্তর গম্ভীর মুখ দেখে জব্বার শিকদার হাহাকার করে উঠলেন। নিজের কপাল নিজেই চাপড়াতে চাপড়াতে বসে পড়লেন চেহারে। মাথায় তার এই কি সর্বনাশ করে বসে আছে? গতকাল কেন আজ সকাল বেলাতেও যদি ছেলেকে পড়িয়ে একটা বার দেখে নিতেন তবে কিছু একটা করা যেত। এখন নাসির শিকদার ধমকে উঠলেন, কইছিলাম ওরে জিগা এলো, এখন দেখ গত বছরের মাপ কি এই বছরে হইব? এতটুকুর বুঝ নাই তোর? শান্ত বুক ভরে দম ছাড়লো। চওড়া কাঁধে আটকে যাওয়া শেরওয়ানিটা একটানে খুলে ছুঁড়ে মারলো বিছানায়। গায়ে সাদা শার্ট চাপিয়ে দায়ছাড়া ভাবে বলল, যা হয়েছে হয়েছে, থামো। এখন কি আহাজারি করলে শেরওয়ানি ফুলে বড় হয়ে ঢুকে যাবে শরীরে? তাইলে করতে থাকো, আমি অপেক্ষা করতেছি। জব্বার সাহেব আর্তনাদ করেই গেলেন, আব্বা কি করবি তাইলে? আমি মুভিনরে পাঠাই বাজারে, তাড়াতাড়ি একখান পাঞ্জাবি আনো, সময় আছে এখনো। শান্ত দু আঙ্গুল দিয়ে কপাল ঘষলো। মাথার ভেতরটা দপদপ করছে, কাজী আসছে, লোকজন বসে আছে, আর এখন নাকি যাবে পাঞ্জাবি কিনতে। আরো কতক্ষণ লাগাবে কে জানে। আদিল মির্জার চোখ মুখের কথা ভেবে শান্ত আর সময় নষ্ট করতে চায় না। এমন সময় মুহূর্তে যদি বস চলে যেতে চায়, বস যে এখন আছে এই তো তার কল্পনার বাহিরে। কৃতজ্ঞতার শেষ নেই। সে থমথমে মুখে বলল, বস ঢাকা ফিরবেন আজই, বিয়েটা সেরে বেরোবো, হাতে সময় নেই, ঝামেলায় যাওয়া লাগবো না, চলো। নাসির সাহেব আটকে ওঠেন, বলতে চাইলেন কি পইরা যাইবা তাহলে বাপ? অথচ তার প্রশ্নের আগেই শান্ত সফেদ লুঙ্গিটার গিট বাঁধল কোমরে। এলোমেলো চুল নিয়েই তাকে বেরোতে দেখে ধরফড়িয়ে ওঠেন জব্বার সাহেব। বাজান রে, এগুলো কি পুরা বেরিয়েছিস? হায় হায় ভাইজান, দেন দেন, পোলার কান্টো কারখানা, পায়জামা পাঞ্জাবিটা আছে, যা আছে তাই পর নাইলে। শান্ত ইতিমধ্যে বেরিয়েছে। নাসির সাহেব ছুটলেন ভাইপোর পেছনে। হ্যাঁ রে, লুঙ্গি পরে বিয়ে করে কেডা? মানছে কইব কি, পাগল হইছস? পাঞ্জাবি না পরলেও লুঙ্গিটা খুলে একটা প্যান্ট পর অন্তত, নাইলে তুই যেই সেন্ট পারস প্রত্যেক দিন ওটা পর। ওটা স্যুট আমার চাচা যান, আর লুঙ্গিতে সমস্যাটা কি? শান্ত থামলো হঠাৎ, ব্রু দুলিয়ে হেসে বুকটা ফুলিয়ে বলে উঠল, আমি শান্ত শিকদার, এবার আমার দেখা বলো, সাদা লুঙ্গির সাথে সাদা শার্ট ঠিক আছে নাকি অন্য রঙের শার্ট পরবো? আয়েশা বেগম ট্রে নিয়ে এদিকেই আসছেন। ছেলেকে অবস্থায় দেখে চোখ জোড়া তার
ছানা বড়া প্রায়। হতভম্ব হয়ে চেঁচিয়ে ওঠেন। শান্ত এসে সামনে দাঁড়িয়ে ইশারায় বোঝালো খাওয়াতে। আয়েশা বেগম আগে মিষ্টি খাওয়ালেন ছেলেকে। শান্ত মাথা নোয়াতেই মাথা বুলিয়ে দোয়া পড়ে ফু দিয়ে তাড়া দিলেন। জব্বার সাহেব হাহাকার করেন। তোমার পোলা নাকি এমনি বিয়ে করব, এই চালা কি ভাল লাগে? আয়েশা বেগম কিছু বলতেও পারেন না। শান্ত বেরিয়ে এসেছে। প্রাঙ্গণে নামতেই হইচই পড়ে গেল। কেউই বিশ্বাস করলো না সে এভাবে বিয়ে করতে এসেছে। শান্ত গিয়ে বসলো চেয়ারে, তাড়া দিল। কই বউ কই? আমার ওটারে আনো, তারা আছে। অদূর থেকে ভেসে এলো পুরুষালী গম্ভীর রুক্ষ কণ্ঠের প্রশ্নটুকু, যা শোনা মাত্র শান্ত দাঁড়িয়ে পড়ল। কিছুটা নড়েচড়ে ওঠেন নাসির শিকদার। অতিথি ভর্তি জায়গাটা মুহূর্তে বডিগার্ড দিয়ে ভরে গেল। আদিল এগিয়ে আসছে, পরনে বেজ রঙের স্যুট, সাদা শার্টের ওপরে বেজ রঙের ভেস্টের নিচে বেজ রঙের টাই। বেজ রঙের কোটটা পেছনে থাকা এলেনের হাতে। শুভ্র রঙা জুতোগুলোর এক একটা কদম বাড়াতেই সোফাটা ফাঁকা করে দিলেন জব্বার সাহেব। আদিল এসে বসলো সোফায়। শান্তকে অমন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় বোঝালো বসতে। শান্ত ধপ করে বসলো। আদিল ঘড়ি দেখে আওড়ালো। কতক্ষণ লাগবে? বিড়ি শেষ করে বেরোবো, তুই থাকিস, কিছুদিন লিভ নে, ইটস ওকে। শান্ত মাথা নাড়িয়ে দ্রুত বলল, বস ঝুমুরকে নিয়ে আজই ঢাকা ফিরব, আমার বলা আছে। আদিল ইশারা করতেই এলেন ছোট ব্রিফকেসটা নিয়ে এগুলো শান্তর দিকে। ওর কোলে দিয়ে চোখ টিপ মারলো লুকিয়ে। শান্ত ব্রিফকেস খুলে দেখলো ওর দলিলের কাগজপত্র, চাবি সহ বিভিন্ন জিনিসপত্র। থতমত খাওয়া মুখে তাকালো বসের দিকে। আদিল বলল, আ ওয়েডিং গিফট ফর ইউ। তোর পছন্দের ফ্ল্যাটে রেডি, ফিরে উঠতে পারবি। শান্ত ঠোঁট নাড়ালো। গলা পাকানো অনুভূতিটা গিলতে সময় লাগলো। কিছুক্ষণ চেয়ে থেকে দৃষ্টি নামিয়ে রাখলো। অবশেষে আস্তে আস্তে করে বলল, থ্যাংক ইউ বস। প্রত্যুত্তরে আদিলের ভাষা শোনা গেল। শান্ত ব্রিফকেস কোলে চুপচাপ বসে আছে। এলেন কতক্ষণ ওকে দেখে কুই কুই করলো। শান্তর এমন ইমোশনাল মুখটা বিষ লাগলো তার কাছে। বস সম্পর্কিত ব্যাপারে এই ছেলে পারে না ভ্যা ভ্যা করে কাঁদতে। স্টুপিড একটা। ও ভীষণ সন্তর্পণে বার কয়েক তাকালো আদিলের দিকে। দৃষ্টি অনুভব করে আদিল ব্রু তুলতেই এলেন চোখের পাপড়ি ঝাপটে ঝাপটে কিছু বোঝালো। আদিল বুঝলো বোধ হয়, অনুমতিও বুঝিয়ে দিল। এলেন চওড়া গলায় আদেশ করলো, এই ডিজে গান লাগাও। নিরিবিলি পরিবেশ ভাঙলো গানের আওয়াজে। সম্ভবত ওদের মধ্যেই আগেই এক দফা আলাপ হয়েছে, না হলে এতটা সামঞ্জস্য কিভাবে এলো? সামঞ্জস্যতা কিভাবে এলো? এই যে উঠোনে এসে দাঁড়িয়েছে এক গাতা বডিগার্ডস, তাদের সরিয়ে পেছন থেকে ড্রামাটিক ভঙ্গিতে বেরিয়ে এলো এলেন। পরনে সেই বডিগার্ডের কালো থ্রি পিস স্যুট। এখন মাথায় একটা লাল ওড়না আছে, ওটাতে গায়ে পেঁচিয়ে নিতে নিতে চোরের চেয়ারে বসা শান্তর দিকে ভীষণ আবেদনময়ী ভঙ্গিতে এগোচ্ছে। মিউজিক বক্সে বাজা গানের সুরে সুর মেলালো ও। গোলাপি চোখে জাদু, আকাশি গাল আমার, অলরেডি বসে আছি, হব রানী তোমার। শান্ত কঠিনভাবে ভর গেল, তড়াক করে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লো, আতঙ্কে বাকরুদ্ধ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বস বস। এলেনের পাশাপাশি রাদিন, স্বপন সহ আরো কয়েকজন হাজির। ওরা হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, আরে আয়না হ্যান্ডসাম, প্রেমের এক থাম দেখলে বাজে মনে, তোকে নিয়ে পালাইতে চাই আধার কোন বনে। শান্ত ভীষণ নাটকীয় ভঙ্গিতে চিৎকার করে উঠল, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বস। অথচ কর্মকাণ্ড ভিন্ন। ও লুঙ্গি তুলে এগিয়ে এসেছে। পরের লাইনটুকু ও গাইতে গাইতে ওদের সাথে উড়োধুরো নাচলো। নাসির শিকদার সহ তারা ভাইয়েরা হেসে কুটি কুটি। জব্বার শিকদার তো নিজের ফোনে ভিডিও করলেন পুরো ব্যাপারটা, সাথে কয়েকজন এসে যোগ হয়েছে নাচ গানে। প্রাঙ্গণ জুড়ে তখন এলাহি কাণ্ড। গান থামতেই শান্ত নিজেকে এগিয়ে গুছিয়ে নিয়েছে। এলোমেলো লুঙ্গিটা ভালোভাবে সামলে নিয়ে বসলো ফের। ওপাশ থেকে গুঞ্জন ভেসে আসছে, কোণের লোকজন আসছে বোঝা গেল। ঝুমুর এসে পৌঁছাতেই বিয়ে পড়ানো শুরু হলো।
ঘরের আলো নিভু নিভু। বিছানার এক কোণে বসে আছেন জাহানারা বেগম, তার সামনে রোজা। আলতোভাবে ধরলেন রোজার সুন্দর হাত দুটো, মুঠোয় নিয়ে ডাকলেন, না বউ। রোজা সঙ্গে সঙ্গে বলে, দাদিমা। জাহানারা বেগমের চোখ জোড়া ভিজে এলো হঠাৎ। চমকালো রোজা, কি বলবে বা করবে বুঝতে পারল না। ওর অসহায় চোখ মুখ দেখে অল্প হাসেন বৃদ্ধা, সময় নিয়ে বলেন,